বাংলাদেশে দৌরাত্ম্য বাড়াচ্ছে আরাকান আর্মি এবং প্রতি মুহূর্তে তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে চলেছে এবং একের পর এক জায়গা দখলের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। সেখানে বাংলাদেশ সরকার কিন্তু কিছুটা ঝুঁকতে চাইছে পাকিস্তানের দিকে, যে পাকিস্তান নাকি তালিবান নিয়ে জেরবার হয়েছে। এবার পাকিস্তানের থেকে তারা ঠিক কি কি সাহায্য চাইছে, আদৌ সেই সাহায্য দিতে সক্ষম কিনা পাকিস্তান, সেই দিকে যেমন আমরা নজর রাখছি, তেমনি তুরস্কের ড্রোনের দিকেও নজর রাখছে ইউনূস প্রশাসন। এবং এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউনূস প্রশাসন কি নিচ্ছে, ভারতের রাফালকে কিভাবে আটকানোর প্রচেষ্টা চালাচ্ছে ইউনূস সরকার, সেদিকেও নজর রাখছি। এবং দেখা গিয়েছে ইতিমধ্যে কিন্তু যে ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে ভারতের মাটিতে এবার বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক, যার জেরে বিভিন্ন অঞ্চলে কিন্তু ঘাঁটি গাড়তে চলেছে জঙ্গি সংগঠনগুলি। এবং সেই ভয়ে বা আতঙ্কে বা স্থানীয় বাসিন্দারা তারা কি কি দাবি তুলছে সেই দিকেও আমরা নজর রেখেছি। এবং পরবর্তীতে এবার শেখ হাসিনাকে নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, কি ভাবছে বাংলাদেশবাসী, শেখ হাসিনার কি এখন বাংলাদেশে ফিরে যাওয়ার সঠিক সময়, এবং যে দুই শ্রেণীর মানুষে বিভক্ত হয়েছে বাংলাদেশে, সেই দুই শ্রেণীর মানুষ ঠিক কি ভাবছে সেই দিকে আমরা নজর রাখবো এবং সেই সমস্ত বার্তায় আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকের বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি সীমান্তের কাছে তুরস্কের তৈরি ড্রোন লক্ষ্য করা যায়, যা নিয়ে ক্ষুব্ধ হয় ভারত। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল, কিন্তু বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভুয়ো বলে দাবি করে। তাদের বক্তব্য, তারা তাদের বর্ডার সিকিউরিটি বাড়াতে যেখানে ড্রোন মোতায়েন করার দরকার ছিল সেটাই করা হয়েছে। কিন্তু এই ঘটনার পর থেকে অনেক জল্পনা শুরু হয়। অনেকেই বলতে শুরু করে, বাংলাদেশের এই কার্যকলাপকে আর কতদিন উপেক্ষা করবে ভারত। এবার ভারত পদক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে ভারতের তরফে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, বাংলাদেশ যদি আর কোনোভাবে ভুল পদক্ষেপ করে তাহলে ভারতের এয়ারফোর্স এমনভাবে আঘাত দেবে যে সেই আঘাত পাকিস্তানও মেরামত করতে পারবে না। সম্প্রতি বাংলাদেশ তাদের প্ররোচনা আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ তাদের কার্যকলাপ অব্যাহত রেখেছে। বিশেষ করে বাংলাদেশ এবং মেঘালয়ের মধ্যে থাকা সীমান্তে তুরস্ক থেকে কেনা ড্রোন মোতায়েন করা শুরু করেছে। সীমান্ত থেকে মাত্র 200 মিটার দূরে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ স্পষ্ট করে বলা যায়, যে কোনো মুহূর্তে বাংলাদেশের জিরো লাইন অতিক্রম করে ভারতে প্রবেশ করে যাবে। এদিকে ভারতের এয়ারফোর্সের তরফে বলা হয়েছে, যদি সীমান্ত অতিক্রম করে এই ড্রোনগুলি, তবে ভারতের এয়ারফোর্স সেগুলিকে ডিস্ট্রয় করবে। এদিকে বাংলাদেশ পাকিস্তানের থেকে একাধিক উন্নত মানের যুদ্ধাস্ত্র নেওয়ার কথা ভাবছে। ইতিমধ্যে সূত্র মারফত খবর, পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে একাধিক যুদ্ধাস্ত্র। 2025 সালের মধ্যেই বাংলাদেশের হাতে আসতে চলেছে এক ঝাঁক উন্নত যুদ্ধাস্ত্র। ব্যাপক হারে অর্থ ব্যয় করে তুরস্ক পাকিস্তান থেকে যুদ্ধাস্ত্র কিনছে বাংলাদেশ, আর অভিমুখ ভারতের দিকে থাকবে তা বলাই বাহুল্য। তবে হাত গুটিয়ে বসে নেই ভারতও, তা হলো অগ্নি 5, যা গেম চেঞ্জার হতে চলেছে ভারতের। এতদিন আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেনের হাতে এই উন্নত মানের প্রযুক্তি ছিল। এবার ভারতও এই অত্যাধুনিক অস্ত্র আসতে চলেছে। এটির সঙ্গে রয়েছে 11টি টার্গেট হিট করার ক্ষমতা। সম্ভবত আমেরিকা এবং রাশিয়া ছাড়া আর কোনো দেশের হাতে নেই। রাফাল তো রয়েছেই, ডাবল ইঞ্জিন যুক্ত রাফাল যুদ্ধক্ষেত্রের ছবি পর্যন্ত তুলে নিয়ে আসতে পারে। এমনকি সামনে এসেছিল সুখোই 57। রাশিয়া থেকে ভারত পেতে চলেছে সুখোই 57, যা দক্ষিণ পূর্ব এশিয়া এবং সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট। এর প্রতিদ্বন্দ্বী হল F-35 আমেরিকা, যা আমেরিকা সহ ন্যাটোর গোষ্ঠীবদ্ধ দেশগুলি এই প্রযুক্তির সামনে এনেছে। অন্যদিকে F-35 আমেরিকার সঙ্গে সুখোই 57, যা রাশিয়া থেকে পেতে চলেছে ভারত। তুল্যমূল্য বিচার করলে দেখা যাচ্ছে সুখোই 57 এর রয়েছে ডাবল ইঞ্জিন, যা F-35 আমেরিকায় রয়েছে একটি ইঞ্জিন। এমনকি তথ্য বলছে সুখোই ভাসমান অবস্থায় 5.5 ঘন্টা ফাইট করতে পারে এবং F-35 আমেরিকা পারে 3.5 ঘন্টা। সুখোই 57 35 হাজারেরও বেশি অস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে F-35 31,000 অস্ত্র বহন করতে পারে। অর্থাৎ বলাই বাহুল্য অনেক বেশি শক্তিশালী এই সুখোই 57। এদিকে বাংলাদেশ তাকিয়ে রয়েছে পাকিস্তানের দিকে, যে পাকিস্তান এখন প্রায় দেউলিয়া একটি দেশ। কার্যত তাদের একদিকে আক্রমণ চালাচ্ছে তালিবান, অন্যদিকে সীমান্তে বালুচিস্তান। বাংলাদেশেরও চারিদিকের পরিস্থিতি একেবারে শোচনীয়। সেই অবস্থায় এত অর্থ ব্যয় করে কিভাবে তারা দেশকে বাঁচাতে পারবে, সে প্রশ্নই কার্যত উঠছে। এখন দেখার কি করে ইউনূস। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।
বাংলাদেশে অশান্তি বাড়ছে আর ভারতের বিভিন্ন রাজ্য থেকে জঙ্গি ধরা পড়ছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একাধিক জঙ্গি ধরা পড়েছে। তবে সতর্ক ভারত, কিন্তু বাংলাদেশে আরো ভয়াবহ হয়ে উঠছে আরাকান আর্মি। ইতিমধ্যেই আরাকান আর্মিরা দখল করে নিয়েছে একটি অঞ্চল, তার ছবি পোস্ট করে জানিয়ে দিল তারা। অর্থাৎ দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে এই বিদ্রোহী গোষ্ঠী। পাশাপাশি তারা যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে তাও তারা জানিয়ে দিল তাদের পোস্টের মাধ্যমে। এদিকে গা দখল করে নিয়েছে আরাকান আর্মি। তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিয়েছে এই খবর। এদিকে কিছুদিন আগে তারা সিতোয় বন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল। মনে করা হচ্ছিল সেটি তারা দখল করতে পারে, কিন্তু আদতে গা বলে জায়গাটি রয়েছে তা মায়ানমারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সেটি দখল করে নিচ্ছে আরাকান আর্মি। রাখাইনের একদম শেষ প্রান্তে এই অঞ্চলটি, বলা যায় অনেকটা এগিয়ে গেল আরাকান আর্মি। বিবিসি সূত্রে খবর, মায়ানমারের 1/4 ছাড়া বাকিটি আরাকানদের দখলে, অর্থাৎ জুন্টা সরকারের হাতে মাত্র 1/4 অঞ্চল। তবে এখনো পর্যন্ত দেশটির প্রধান শহরগুলির নিয়ন্ত্রণ সরকারের হাতেই রয়েছে বলে খবর। তবে তা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এদিকে স্বাধীনভাবে রাখাইন রাজ্য প্রতিষ্ঠায় দ্রুত এগিয়ে চলেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জুন্টা বাহিনীর হাতে শক্তিশালী যুদ্ধাস্ত্র থাকা সত্ত্বেও তাদের একের পর এক অঞ্চল হাতছাড়া হচ্ছে। রাখাইন রাজ্যের আন শহরে 30টির বেশি সেনাঘাঁটি দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। আরাকান আর্মিদের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তারা জানায়, জুন্টা সরকারের ওয়েস্টার্ন মিলিটারি কমান্ডের অল্প সংখ্যক সদস্য তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। এমনকি তাদের সরকারের তরফে ছোড়া গোলা বর্ষণে আহত হচ্ছে তাদের সেনারা। এমনকি তারা একটি ভিডিও প্রকাশ এনেছে। দেখা যায় ওয়েস্টার্ন মিলিটারি কমান্ডের সদর দপ্তর ভবন আশেপাশে এলাকায় বিস্ফোরণ হতে দেখা যায়। এমনকি জুন্টা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণও করতে দেখা যায়। কিছুদিন আগে আরাকান আর্মি আরও একটি ভিডিও পোস্ট করে, আর সেই ভিডিওতে বলা হয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তারা বোমা বর্ষণ করেছে। মূল যে চট্টগ্রাম বন্দর অঞ্চল বঙ্গোপসাগরের সঙ্গে লাগোয়া, তারও পূর্বে বেশ খানিকটা পাহাড়ি অঞ্চল রয়েছে, আর সেগুলি পার্বত্য চট্টগ্রামের মধ্যে পড়ে। সেখানেই তারা বোমা বর্ষণ করেছে। মায়ানমার আর্মি থেকে যুদ্ধাস্ত্র যোগাচ্ছে আরাকান আর্মি। ফলে দিনে দিনে যুদ্ধক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠছে বিদ্রোহী গোষ্ঠী। এটি বুঝেও গিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। এই কারণেই একদিকে প্রবল চাপে বাংলাদেশের তদারকি সরকার, অন্যদিকে মায়ানমারের জুন্টা সরকার। রাজনৈতিক মহলের একাংশ দাবি করছে মায়ানমার সরকারের পতনের শুধু সময়ের অপেক্ষা। এদিকে চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশকেও। এর ফলে আরও চিন্তা বাড়ছে ইউনূসের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। রাজনৈতিক মহলের একাংশ বলছে ভারতের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে সিংহাসনে বসানো ছিল শুরুয়াত। এগুলো ছিল পূর্ব পরিকল্পিত। ওপার বাংলায় যা ঘটনা ঘটেছে তা একেবারে আগে থেকেই ছক কষা। তার উপর ওপার বাংলার একাধিক ব্যক্তির মন্তব্য ভারতকে উস্কানি দিচ্ছে, যুদ্ধের ক্ষেত্রে একরকম আহ্বান করছে। এখানেই প্রশ্ন উঠছে, সামরিক দিক থেকে বিশ্বের 4র্থ শক্তিশালী ভারতকে একটি 37তম স্থানে থাকা দেশ কিভাবে উস্কাতে পারে? তবে অনেকেই বলছে নতুন বছরের জানুয়ারিতে কোনো বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারত। রাজনৈতিক মহলের একাংশ বলছে জানুয়ারি মাসে ভারত বাংলাদেশের ওপর যদি কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইকের মতো সামরিক অভিযান চালায়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। তবে ভারত যদিও এই ধরনের কিছু পদক্ষেপ করে, তা সতর্ক হয়ে ভেবে চিন্তেই করবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি পাতা ফাঁদ, তা ইতিমধ্যেই বুঝে গিয়েছে অনেকে। যেমন রাশিয়া একটি বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তিশালী দেশ, সবথেকে শক্তিশালী আমেরিকা। তবে নিউক্লিয়ার পাওয়ারের দিক থেকে আমেরিকার থেকেও এগিয়ে রয়েছে রাশিয়া। এইরকম শক্তিশালী একটি দেশ রাশিয়া। বিশেষভাবে উল্লেখযোগ্য, তারা ইউক্রেনের সঙ্গে টানা 2 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারপরও কিন্তু পরাস্ত করতে পারেনি ইউক্রেনকে। কেন একটি 18তম স্থানে থাকা ইউক্রেনকে 2য়তম স্থানে থাকা দেশ কাবু করতে পারছে না? এর পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য বলছে 2019 সালে ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি কোনোভাবে রাশিয়ার সঙ্গে কোনো সম্পর্ক খারাপ করতে চাননি। কিন্তু পশ্চিমী শক্তিশালী দেশ তারা একচ্ছত্র ক্ষমতার জন্য রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছিল। আর দুর্বল করার জন্য রাশিয়াকে একটি যে কোনো যুদ্ধে যদি লিপ্ত করে দেওয়া যায়, তবে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে রাশিয়া অনেকটাই দুর্বল হয়ে পড়বে।
ফলে ঘুরপথে ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্টকে সরিয়ে জেলেনস্কিকে প্রেসিডেন্ট করে দেওয়া হয়। তারপর টোপ দেওয়া হয় ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে। এদিকে লক্ষ্য করলে দেখা যাবে জো বাইডেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পাশে থেকেছে। ইউক্রেনকে সামরিক শক্তি দিয়ে সাহায্য করেছে আমেরিকা। পশ্চিমী দেশগুলি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর প্রত্যেকেই চাপ সৃষ্টি করেছে, তাই ইউক্রেন বহু দেশের থেকে সহযোগিতা পেয়েছে। অন্যদিকে রাশিয়ার শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ইউক্রেনকে বাগে আনতে পারেনি। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো। ছাত্ররা যে যে শর্ত রেখেছিল সরকারের কাছে, শেষ পর্যন্ত তাই মেনে নিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু তারপরও দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। পরে বাংলাদেশের মসনদে বসলেন মোহাম্মদ ইউনূস। তারপরেই ভারত বিরোধী জিগের। এখানেই ষড়যন্ত্র দেখছেন অনেকে। তবে কি বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ ভারতকে দুর্বল করার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ লাগাতে চাইছে, যাদের শক্তি অনেক বেশি করে ক্ষয় করা যায়, যেমনটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে করেছিল পশ্চিমী দেশগুলি? উঠছে প্রাসঙ্গিক সব প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।